প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের অর্থনীতি বিষয়ের পাবলিক ফিনান্স পড়াচ্ছি, সেটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছ। পাবলিক ফিনান্সের আমরা পড়ছিলাম সরকারি ঋণ। তো সরকারি ঋণ সংক্রান্ত যে টপিকগুলো নিয়ে আজ আমি আলোচনা করছি সেগুলো হচ্ছে হোয়াট ইজ বার্ডেন অফ পাবলিক ডেট, টাইপস অফ বার্ডেন অফ পাবলিক ডেট, মেজারমেন্ট অফ বার্ডেন অফ পাবলিক ডেট এবং নেচার অফ বার্ডেন অফ পাবলিক ডেট। সরকারি ঋণ, আসলে এই যে সরকারি ঋণ সম্পর্কে আমরা পড়ছি, এর ভার বা বোঝা আছে কিনা এটি নিয়েই অর্থনীতিবিদদের মাঝখানে যথেষ্ট মতপার্থক্য রয়ে গিয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে সরকারি ঋণ বিরাট একটি বোঝা এবং এর ফলে একটি দেশ দেউলিয়াও হয়ে যেতে পারে। আবার কেনসীয় অর্থনীতিবিদদের মতে সরকারি ঋণ, বিশেষ করে আভ্যন্তরীণ ঋণের কোনো বোঝা নেই, বরং সরকারি ঋণ উৎপাদন, কর্মসংস্থান ও জাতীয় আয় স্তর বাড়াতে সাহায্য করে। আসলে এই দুটো মতবাদের কোনোটাই যে সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, সেটি আমরা যদি সরকারি ঋণের ভার সম্পর্কে আলোচনা করি তাহলে সহজেই বুঝতে পারবো। তো চলো প্রথমে আমরা জানি যে সরকারি ঋণের ভার কি। সরকারি ঋণের ভার বলতে আসলে বিভিন্নভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমে বলা যায় যে এটি নির্দিষ্ট সময়ে দেশে ভার, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে সেই সরকারি ঋণের ভার কিনা সেটি আমরা সে ক্ষেত্রে বিবেচনা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট সময়ে দুই বা ততোধিক দেশে তুলনামূলক ভার, অর্থাৎ এক্ষেত্রে আমরা দুই বা ততোধিক দেশ নিব এবং তা যারা সরকারি ঋণ গ্রহণ করেছে এবং তার ফলে সেই কোন দেশে কিভাবে ভার হয়েছে সেটিও আমরা আলোচনা করে সরকারি ঋণের ভার বের করতে পারি। তৃতীয়টি হচ্ছে কোন দেশে বিভিন্ন সময়ে ঋণের ভারকে বলা যায়, অর্থাৎ একটি দেশে নিলাম তবে সেই দেশেরই বিভিন্ন সময়ে সরকারি ঋণ গ্রহণ করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা বের করতে পারি যে কোন সময় এটি ভার মনে হয়েছিল বা কোন সময় এটি ভার মনে হয়নি। আসলে আমরা বলতে পারি যে সরকারি ঋণের ভার যদি আমরা বুঝতে চাই তাহলে সেটাকে বলা যায় যে সরকারি ঋণের ভার জনগণের অর্থনৈতিক দুর্দশা দ্বারা প্রকাশ পায়, অর্থাৎ কোন দেশ সরকারি ঋণ গ্রহণ করেছিল, সরকার গ্রহণ করেছিল এবং তার ফলে যদি সেই দেশের জনগণের অর্থনৈতিক দুর্দশা হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই দেশে সরকারি ঋণের ভার সৃষ্টি হয়েছিল। আর যদি দেখা যায় যে না, অর্থনৈতিক কোনো দুর্দশা সে দেশে সৃষ্টি হয়নি, তাহলে আমরা বলবো যে সরকারি ঋণের ভার আসলে নেই। আমরা এই যে সরকারি ঋণের ভারের কথা বলছি সেটিকে আমরা তিনটি চলকের অপেক্ষকরূপে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে ঋণের মোট আকারে, আরেকটি হচ্ছে ঋণ বন্টনের প্রকৃতিটি কেমন, যে ঋণটি গ্রহণ করা হয়েছে সেটি কিভাবে বন্টন করা হয়েছে সেই বন্টনের প্রকৃতির চলক হিসেবে আমরা দেখতে পারি। আরেকটি দেখতে পারি আমরা জাতীয় আয়ে ঋণের অনুপাত হিসাবে। এই যে আমরা জাতীয় আয় ঋণের অনুপাত হিসাবে বলছি, সে প্রেক্ষিতে আমাদের অধ্যাপক ই ডোমারের মতে উনি বলেছেন যে মোট জাতীয় আয়ে ঋণ শতকরা কত অংশ তার দ্বারা ঋণের ভার প্রকাশ পায়, অর্থাৎ উনি ঋণের ভার প্রকাশ করতে গিয়ে মোট আমাদের যে জাতীয় আয়টি হবে কোনো দেশে সেখানে ঋণের কত শতকরা অংশ আছে সেটি থেকে আমরা সহজেই ঋণের ভারটি প্রকাশ করতে পারবো। উনি এটি দেখানোর জন্য একটি সূত্রের সাহায্য নিয়েছেন, সেখানে বলেছেন যে সরকারি ঋণের ভার ইকুয়াল টু মোট ঋণ ডিভাইডেড মোট জাতীয় আয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই যে এখানে একটি আমরা বের করছি, যদি এই অনুপাত বাড়ে তাহলে সরকারি ঋণের ভার বৃদ্ধি পাবে, আর যদি দেখা যায় যে এই অনুপাত কমে গিয়েছে তাহলে সরকারি ঋণের যে ভার আছে সেটি হ্রাস পায় বলে আমরা মনে করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারি ঋণের ভার আছে কি নেই
সেটি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আসলে নির্ভর করছে। ঋণটি কোন ধরনের, অভ্যন্তরীণ না বৈদেশিক ঋণ, এবং সেটি অভ্যন্তরীণ বা বৈদেশিক যে ধরনের ঋণই হোক না কেন সেটি দ্বারা কি ধরনের কাজ করা হয়েছে, এবং যেটি আমরা বললাম যে জাতীয় আয় ঋণের শতকরা অংশ কত সেটি দেখা যায়, বা কি পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে, এর সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারি যে সরকারি ঋণটি কি ভারহীন না ভারসম্পন্ন হয়েছে, অর্থাৎ সরকারি ঋণের ভার আছে কি নেই সেটি আমরা তখন বের করতে পারি। তো এই যে সরকারি ঋণের বিভিন্ন ধরনের ভাগটি হচ্ছে, এটিকেও আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে দেখতে পারি। চলো আমরা এখন সেই ভাগগুলো দেখি। সরকারি ঋণের যে প্রথম ভারটির কথা আমরা বলছি সেটি হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ ভার। সরকারি ঋণের ভার আসলে এর প্রকৃতি, উৎস, সুদের হার এবং মেয়াদ দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ যে কোথা থেকে আনা হয়েছে, এর সুদের হারটা কত হবে, কিংবা কত দিনের জন্য আনা হয়েছে, এগুলোর উপরই কিন্তু নির্ভর করবে। এবং দেখা যায় যে এই যে ঋণের যে ভার সেটি প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনেরই হতে পারে। ঋণদাতারা চলতি সময়ে যে পরিমাণ ভোগ থেকে বঞ্চিত হয় সেটাকে আমরা বলি ঋণের প্রত্যক্ষ ভার। আর সরকারি ঋণ গ্রহণের পর বেসরকারি খাতে যে উৎপাদন, নিয়োগ, বিনিয়োগ ইত্যাদির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটাকে আমরা বলি ঋণের পরোক্ষ ভার। এই দু ধরনের ভারও ঋণের সরকারি ঋণের ক্ষেত্রে দেখা দেয়। দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি যেটি, সেটি হচ্ছে আর্থিক ও প্রকৃত ভার, অর্থাৎ সরকারি ঋণের আর্থিক এবং প্রকৃত ভার। সরকারি ঋণের যে আর্থিক এবং প্রকৃত ভার আছে তার মাঝখানে যে বিদেশ থেকে ঋণ গ্রহণ যদি আমরা করি সেক্ষেত্রে ঋণ পরিশোধকালে বিদেশে অর্থ স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এটি হচ্ছে ঋণের প্রত্যক্ষ আর্থিক ভার, অর্থাৎ অর্থটি আর সেই দেশে থাকছে না, সেই দেশ থেকে বের হয়ে চলে যাচ্ছে, এটাকে আমরা বলবো প্রত্যক্ষ আর্থিক ভার। আর যদি এই ঋণটি দ্রব্যের আকারে বা দ্রব্যের মাধ্যমে পরিশোধ করা হয় তাহলে বলা হয় যে ঋণের প্রকৃত ভার আছে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মোট এবং নিট ভার। ঋণের যে প্রকৃত ভার সেটাকে আমরা মোট এবং প্রকৃত ভার এবং নিট প্রকৃত ভার এই দুই ভাগে ভাগ করতে পারি। ঋণদাতারা যে পরিমাণ চলতি ভোগ থেকে বঞ্চিত হয় সেটিকে আমরা বলি আসলে ঋণের মোট প্রকৃত ভার। আর বেসরকারি ও দ্রব্য ও সেবার চলতি ভোগ থেকে চলতি যোগান বাদ দিলে যা থাকবে সেটাকে আমরা বলি ঋণের নিট প্রকৃত ভার। তাহলে আমরা দেখলাম যে এই যে ঋণের ভার, সরকারি ঋণের যে ভারের কথাটা আমরা বলছি সেটি আসলে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। একটি হচ্ছে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভার, দ্বিতীয়টি হচ্ছে আমাদের আর্থিক ও প্রকৃত ভার, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের মোট ও নিট ভার। এখন এই যে ভারের কথা বলছি, এই ভার আসলে আছে না নেই এটি আমরা কিভাবে দেখব, অর্থাৎ এটি কি পরিমাপ করা সম্ভব কিনা, সরকারি ঋণের ভার আছে কি নেই, এই ব্যাপারেও কিন্তু কিছু মতামত রয়েছে যে ঋণের বোঝা পরিমাপ কিভাবে করা যায় না যায়। তবে এর মাঝখানে আমরা বিভিন্ন কিছু সূচক বা ইন্ডেক্স দেখব যার মাধ্যমে আমরা এই ঋণের ভারটি পরিমাপ করতে পারবো। এবং এই ঋণের বোঝা পরিমাপের যে সূচকটি আছে এটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আর্থিক বা অর্থনৈতিক সূচক, আরেকটি হচ্ছে অআর্থিক বা অ-অর্থনৈতিক সূচক। এই দুই ধরনের সূচকের সাহায্যে আমরা ঋণের, সরকারি ঋণের ভার বা বোঝা আছে কিনা সেটি পরিমাপ করা যায়। তো চলো প্রথম আমরা দেখি যে আমাদের আর্থিক বা অর্থনৈতিক সূচকগুলো কি যার দ্বারা আমরা সরকারি ঋণের বোঝা পরিমাপ করতে পারি। আমাদের প্রথমে যে আর্থিক সূচকটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঋণের সুদ। ঋণের বোঝা পরিমাপ করার জন্য সবচেয়ে অন্যতম উপায় হচ্ছে যে সুদের হার কত এবং এর পরিমাণ কত। অর্থাৎ যদি ঋণের সুদের হারটি বেশি হয় তাহলে বোঝাই যাচ্ছে যে সুদের হার বেশি হলে সুদের পরিমাণও বেশি হবে, এবং এক্ষেত্রে অবশ্যই ঋণের আর্থিক বোঝাটিও বেশি হবে। আর ঋণের সুদের হার যদি কম হয় তাহলে সুদের পরিমাণ কম, সুতরাং সেখানে আমাদের আর্থিক বোঝাও কম হবে। অর্থাৎ ঋণের আসল যে অর্থ তার সঙ্গে যে অতিরিক্ত সুদ পরিশোধ করতে হয় আসলে ওটি হচ্ছে মূলত আমরা বলি ঋণের বোঝা।
কারণ দেখা যায় যে অনেক সময় এই আসল পরিশোধ করতে না পারলেও বৎসরের পর বৎসর এই সুদ পরিশোধ করতে হয় এবং সেটি তখন একটি বোঝা বা বাধা বলে অনুভূত হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের ঋণ সেবা অনুপাত। ঋণ সেবা অনুপাত যেটি আছে সেটি হচ্ছে আসলে ঋণের বোঝা পরিমাপের আমরা বলে থাকি অন্যতম মূল মাপকাঠি। এখন ঋণ সেবা অনুপাতটি কি? বলা হয় যে একটি দেশ নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, ঋণের বিপরীতে যে পরিমাণ সুদ ও আসল পরিশোধ করে তাকে ওই সময়ে রপ্তানি আয় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় ঋণ সেবা অনুপাত। এখন এই ঋণ সেবা অনুপাত যদি বাড়ে তাহলে ঋণের বোঝাটা বাড়ে, আর ঋণের সেবা অনুপাত যদি কমে তাহলে ঋণের বোঝাও কমে আসে। তৃতীয়টা আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আসল অর্থের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ অর্থ ঋণ নেওয়া হয়েছে সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। যদি দেখা যায় যে আসল কম তাহলে দেখা যাবে সুদ আসলের পরিমাণও কম হবে, আর যদি হয় আসল তাহলে হবে বেশি, তাহলে আমাদের দেখা যাবে যে বোঝা বা ভারটিও অনেক বেশি হবে, অর্থাৎ ঋণের অর্থের পরিমাণ কতটুকু আছে সেটি একটি অন্যতম সূচক। তারপরে আমরা বলতে পারছি যে বিনিয়োগ এবং কর্মসংস্থান। যদি ঋণ ব্যবহার করা হয় এবং সেই ব্যবহারের ফলে দেখা গেল যে বিনিয়োগ বাড়লো এবং সঞ্চয় বিনিয়োগ ব্যবধান কমে গেল, তাহলে কিন্তু ঋণের বোঝা কমে যাবে। অর্থাৎ ঋণ ব্যবহারের ফলে যদি বিনিয়োগ বাড়ে এবং সঞ্চয় বিনিয়োগ ব্যবধান করে এবং তার ফলে যদি দেখা যায় যে কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে, এই সবগুলো ক্ষেত্রেই যদি উন্নতি হয় তাহলে ঋণের বোঝা কম হয়। আর যদি দেখা যায় যে এগুলো আসলে ঋণের ব্যবহারের মাধ্যমে বিনিয়োগ কিংবা কর্মসংস্থান কোনোটি বৃদ্ধি করা সম্ভব হয়নি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ঋণের বোঝাটি বেশি হবে। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে উৎপাদন, অর্থাৎ এই যে আমরা ঋণটি গ্রহণ করেছি সেই ঋণটি আসলে কতটুকু উৎপাদন কাজে ব্যবহার করা হয়েছে, অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কিনা। উৎপাদন বৃদ্ধি পেলে আমরা বলবো ঋণের বোঝা কম। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সাহায্যেও কিন্তু আমরা ঋণের বোঝাটা পরিমাপ করতে পারি। দেখা যায় যে সরকারি ঋণের ব্যবহার যদি আমরা করি এবং এর ফলে যদি উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতির হার কমে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে ঋণের বোঝাটিও কমে এসেছে। আর যদি দেখা যায় যে না, এরকম হচ্ছে না, অর্থাৎ আমাদের উৎপাদন আয় বাড়েনি, তার ফলে কিন্তু আমরা বলবো যে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে এবং আমাদের ঋণের বোঝাটিও অনেক বেশি হয়েছে। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে ঋণ জাতীয় আয় অনুপাত, অর্থাৎ এটি আমরা আগেই বললাম যে অধ্যাপক ই ডোমার বলেছিলেন যে ঋণ জাতীয় আয় অনুপাতের মাধ্যমে আমরা ঋণের ভার পরিমাপ করতে পারি। এই যে এখানে বলা হয় যে যদি একটি দেশে সরকারি ঋণ গ্রহণের পর মোট ঋণ জাতীয় আয় অনুপাত বাড়ে তাহলে ঋণের ভার বাড়ে, আর যদি ঋণ জাতীয় আয় অনুপাত কমে যায় তাহলে ঋণের ভারও কমে আসবে। এরপরে আসছে আমাদের দারিদ্রতার হার। যদি দেখি আমরা যে সরকারি ঋণ ব্যবহার করার ফলে দারিদ্র বিমোচন হয়েছে তাহলে অবশ্যই আমাদের ঋণের বোঝা কম হবে, আর যদি ঋণ ব্যবহার করা হয়েছে কিন্তু দারিদ্রতার হার কমেনি তাহলে বলবো যে ঋণের বোঝা বেশি অনুভূত হবে। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আয় বৈষম্য হ্রাস। আয় বৈষম্যের সাহায্যেও কিন্তু ঋণের বোঝাটা পরিমাপ করা যায়। দেখা যায় যে যদি সরকারি ঋণের ফলে দেশে আয় বন্টনে বৈষম্য বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো যে এখানে ঋণের বোঝা সৃষ্টি হয়েছে। কারণ দেখা যায় যে সাধারণত ধনী ব্যক্তিরাই সরকারি ঋণপত্র ক্রয় করে থাকে, কিন্তু কর ব্যবস্থায় একটা নির্দিষ্ট স্তরের পরে কিন্তু অধিক হারে আর প্রগতিশীল কর স্থাপন করা সম্ভব হয় না, যার ফলে ঋণের পরিমাণ যদি বেশি হয় তাহলে ধনী এবং দরিদ্র উভয় শ্রেণীর লোকের নিকট থেকেই কিন্তু কর আদায় করা হয়। এখন সেক্ষেত্রে ধনীরা কর প্রদান করে, আবার তাদের কাছে কিন্তু ঋণপত্র থাকায় তারা সুদও পায়, কিন্তু দরিদ্ররা শুধুমাত্র কর প্রদান করে, সেক্ষেত্রে ঋণপত্র থেকে কোনো আয় উপার্জন হয় না, ফলে এর ক্ষেত্রে আয় বৈষম্য বৃদ্ধি পেতে পারে এবং এই হারে যদি আয় বৈষম্য বৃদ্ধি পায় তাহলে অবশ্যই করের বোঝাটি বৃদ্ধি পাবে। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সরকারি ঋণ গ্রহণ করার ফলে যদি দেখা যায় যে
অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, তাহলে অবশ্যই আমরা বলবো ঋণের বোঝা কম। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেলে আমরা দেখবো যে জীবনযাত্রার মান বেড়ে যায়, এবং জীবনযাত্রার মান বাড়ার ফলে দেশের যে ভোগ আছে সেটি বেড়ে যায়, এবং দেখা যায় যে অর্থনৈতিক যে সমৃদ্ধির দিকে ধীরে ধীরে দেশটি এগিয়ে নিতে পারে। অর্থাৎ সরকারি ঋণ গ্রহণের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলে আমরা বলবো সেখানে ঋণের বোঝা হয়নি। আর যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি না হয় তাহলে আমরা অবশ্যই বলবো সেখানে ঋণের বোঝা দেখা গিয়েছে। এগুলোই হচ্ছে আমাদের ঋণের বোঝা পরিমাপের অর্থনৈতিক সূচক। এখন আমরা দেখব কিছু অ-অর্থনৈতিক সূচক, যা দ্বারা আমরা দারিদ্র্য পরিমাপ করতে পারি। অর্থনৈতিক সূচকগুলোর মধ্যে প্রথমে যেটি রয়েছে সামাজিক নিরাপত্তা। এই ঋণের টাকা ব্যবহার করে, বিভিন্ন প্রকল্প ব্যবহার করে যদি সামাজিক নিরাপত্তা বাড়ানো যায় তাহলে বোঝা যাবে ঋণের বোঝা কম। আর যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে অবশ্যই ঋণের বোঝা বেশি। ঋণের শর্ত, আমরা এটি দেখেছি আগেও যে বৈদেশিক ঋণ বিশেষ করে গ্রহণ করতে গেলে অবশ্যই কিছু শর্তের সম্মুখীন হতে হয়, এবং শর্তগুলো যদি আমাদের অনুকূল হয়, অর্থাৎ যে দেশ ঋণ গ্রহণ করছে তাদের অনুকূলে হয়, তাহলে ঋণের বোঝা হয় কম। আর যদি প্রতিকূলে হয় তাহলে অবশ্যই ঋণের বোঝা হবে বেশি। এরপরে আমরা যেটি দেখছি অবকাঠামো উন্নয়ন। ঋণ গ্রহণ করে সেটি ব্যবহারের মাধ্যমে যদি অবকাঠামোগত উন্নয়ন করা যায়, যেমন রাস্তাঘাট ইত্যাদি উন্নত করা যায়, তাহলে ঋণের বোঝা হবে কম, অন্যথায় ঋণের বোঝা হবে বেশি। এরপর আমরা বলছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব। অনেক সময় দেখা যায় যে সরকারি ঋণটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। অর্থাৎ ঋণের যে শর্তগুলো থাকে সেগুলোর কারণে আসলে এটি দেখা যায়, এবং তখন কিন্তু ঋণের বোঝা অবশ্যই বেড়ে যায়। এরপর আমরা দেখছি স্বনির্ভরতা। একটি দেশ তখনই ঋণ গ্রহণ করে যখন তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে এবং তা থেকে উত্তরণ ঘটিয়ে সে স্বনির্ভর অবস্থায় আসতে চায়। এখন ঋণের অর্থ ব্যবহার করে যদি সেই দেশটি ধীরে ধীরে স্বনির্ভর হয়ে যায় তাহলে অবশ্যই তার জন্য ঋণের বোঝাটি কম হবে। আর যদি দেখা যায় যে না, সে স্বনির্ভর তো হতে পারছে না, উপরন্তু সে আরো পরনির্ভরশীলতা বেড়ে চলছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে এইখানে ঋণের বোঝা বেশি হয়েছে। এরপর হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়ন। আর যে সরকার ঋণ গ্রহণ করছে সেই সরকারি ঋণ গ্রহণ করে যদি দেশের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন করা যায়, এবং মানব যে জনগণ যা আছে তাকে যদি মানব সম্পদ হিসাবে গড়ে তোলা যায়, তাহলে অবশ্যই বলবো যে ঋণের বোঝা কমে গিয়েছে, অন্যথায় আমরা বলবো যে এখানে ঋণের বোঝাটি বেশি হয়েছে। এখন আমরা দেখি যে এই সরকারি ঋণের ভারের প্রকৃতিটি কেমন ধরনের হয়। আমরা জানি যে সরকারি ঋণ আসলে আমরা দুই ধরনের, একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং আরেকটি হচ্ছে বৈদেশিক ঋণ। তো এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ উভয় ধরনের ঋণেরই কিন্তু ভার আছে, তবে এদের প্রকৃতিটি হয় ভিন্ন ভিন্ন। তো প্রথম আমরা দেখব যে অভ্যন্তরীণ ঋণের ভার কেমন। সরকার দেশের ভিতরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ ঋণ। এবং এখানে আমাদের অধ্যাপক সমার্সের মতে যে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ, ব্যবহার এবং পরিশোধের সময়ে অর্থনীতিতে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং এর কোনো ভার আছে কিনা তা ঋণের ফলাফলের ভিত্তিতেই নির্দেশ করা সম্ভব। আর উনি বললেন যে অভ্যন্তরীণ ঋণ যেটা আমরা গ্রহণ করছি সেটির ভার আছে কিনা সেটি বোঝার জন্য আসলে আমাদের ঋণের ফলাফলের উপরে ভিত্তি করতে হবে। ঋণের ফলাফল দেখে আমরা বুঝবো যে এটার ভার সৃষ্টি করেছে কি করেনি, এবং সেটার বোঝার জন্য কি হবে যে এই ঋণ গ্রহণ করার ফলে এবং ব্যবহার করা এবং পরিশোধের প্রেক্ষিতে অর্থনীতিতে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এর ফলে তার ফলাফলটি কি হয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা বলবো যে অভ্যন্তরীণ ঋণের ভার আছে কি নেই। অভ্যন্তরীণ ঋণের ভার আছে না নেই সেই ব্যাপারে দেখা যায় যে দুটি চরম মত। একটি হচ্ছে যে অভ্যন্তরীণ ঋণের বেলায় সমাজের এক শ্রেণীর লোকের নিকট থেকে অন্য শ্রেণীর লোকের নিকট অর্থ হস্তান্তর হয়, সুতরাং
এই ঋণের বেলায় করদাতাদের নিকট থেকে সরকারি বন্ড বা ঋণপত্রের মালিকদের নিকট তা স্থানান্তর হয়। দেশে অর্থের পরিমাণ স্থির থাকে এবং এই অর্থে অভ্যন্তরীণ ঋণের কোনো ভার নেই, কারণ এখানে জাতীয় আয় দেশের বাইরে চলে যায় না। সুতরাং অভ্যন্তরীণ ঋণ গ্রহণের বেলায় জাতীয় আয় বৃদ্ধি পায় না, আবার পরিশোধের সময় হ্রাসও পায় না। সুতরাং এই দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে বলা হয় যে অভ্যন্তরীণ ঋণের কোনো ভার নেই। এখানে আমরা দেখি যে অধ্যাপক A.H. হ্যানসেন উনি বলেছেন যে অভ্যন্তরীণ ঋণের অসুবিধা যদি সুবিধা অতিক্রম করে তবেই সেখানে ভার আছে। অর্থাৎ হ্যানসেনের মতে অভ্যন্তরীণ ঋণের ভার সৃষ্টি হতে পারে, তবে কখন হবে, যে যদি ঋণের অসুবিধা সুবিধাকে অতিক্রম করে যায় তবেই আমরা বলবো যে অভ্যন্তরীণ ঋণের একটি ভার আছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একমত যেমন একদল বললেন যে অভ্যন্তরীণ ঋণের কোনো ভার নেই, কারণ হচ্ছে যে এখানে জাতীয় আয় দেশের বাইরে চলে যায় না, ঋণ গ্রহণের বেলায় জাতীয় আয় বৃদ্ধিও পায় না, আবার পরিশোধের সময় হ্রাসও পায় না, যার ফলে ঋণের ভার নেই। কিন্তু আরেক দল অর্থনীতিবিদ এসে বলছেন যে অভ্যন্তরীণ ঋণের অসুবিধা যদি সুবিধাকে অতিক্রম করে যায় তাহলে আমরা বলতে পারি যে এখানে করের ভার আছে। যদি দেখা যায় যে ঋণ পরিশোধ প্রগতিশীল কর দ্বারা মেটানো হয় তবে তা নিশ্চিতভাবেই ভার নির্দেশ করবে, কেননা এক্ষেত্রে বন্ডের মালিকদের বিনিয়োগ কম হেতু জাতীয় আয়টি হ্রাস পেয়ে যাবে। সুতরাং যেহেতু এখানে জাতীয় আয় হ্রাস পাবে, সুতরাং অবশ্যই বলা হবে যে এখানে আমাদের অভ্যন্তরীণ যে ঋণটি গ্রহণ করেছে সেটিরও কিছুটা আমাদের ভার সৃষ্টি হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি যে এই যে অভ্যন্তরীণ ঋণের কথাটি আমরা বলছি সেই ক্ষেত্রে যে এম স্লেডে কেনরিকের মতে যে অভ্যন্তরীণ ঋণ পরিশোধের জন্য যে কর স্থাপন করা হয় তা সমাজে বিভিন্ন সময়ে যে বিভিন্ন স্ট্রেন এন্ড ফ্রিকশনের সৃষ্টি করতে পারে, এবং এই অর্থে অভ্যন্তরীণ ঋণের ভার আছে বলে তিনি মত প্রকাশ করেন। অর্থাৎ আমরা যে কথাটা বললাম যে ঋণ পরিশোধ যদি প্রগতিশীল কর দ্বারা মেটানো হয় এবং এই কর আরো স্থাপন করার ফলে দেখা যায় যে সমাজে বিভিন্ন ধরনের স্ট্রেন এন্ড ফ্রিকশনের সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে অভ্যন্তরীণ ঋণের ভার আছে বলে আমাদের এই কেন্দ্রানিক মনে করেছেন। তো এখন তাহলে আমরা বলতে পারি যে এই অভ্যন্তরীণ ঋণের যে আলোচনাটি আমরা করলাম সে থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এক, অভ্যন্তরীণ ঋণের প্রত্যক্ষ আর্থিক ভার নেই, কেননা এই ঋণের বেলায় সমাজের এক শ্রেণীর লোকের নিকট থেকে অর্থ অন্য শ্রেণীর নিকট ক্রয় ক্ষমতাটি হস্তান্তর হচ্ছে। দ্বিতীয়ত যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ ঋণের দরুন দেখার জন্য যে ক্রয় ক্ষমতা করদাতাদের থেকে সরকারি ঋণপত্রের মালিকদের হাতে চলে যায়, ফলে সমাজের নিট কল্যাণ হ্রাস পায় এবং এটি হচ্ছে ঋণের প্রকৃত বোঝা। এখন এই অভ্যন্তরীণ ঋণের যে প্রকৃত বোঝা বা ভার এটা সৃষ্টি হয় কিভাবে, দেখা যায় যে ঋণ পরিশোধের জন্য সরকারি ঋণপত্রের ক্রেতা ছাড়াও কর সমাজের অন্য শ্রেণীর লোকদেরও উপর বসানো হয়। অর্থাৎ যারা ঋণপত্র ক্রয় করেনি তারাও কর দেয়, আবার যারা ঋণপত্র ক্রয় করেছে তারাও কর দেয়, এবং এর ফলে দেখা যায় যে সমাজে আয় বৈষম্যটা বৃদ্ধি পায়। কারণ যারা কর দিয়েছে, যারা ঋণপত্র ক্রয় করেছে তারা করও দিবে, আবার ঋণপত্র থেকে সুদও পাবে, কিন্তু যারা ঋণপত্র কিনেনি তারা শুধু কর দিচ্ছে। এই জন্য যে আয় বৈষম্য সৃষ্টি হবে এবং এই বৈষম্য সমাজের গরিবদের ভোগ এবং সঞ্চয় প্রবণতা হ্রাস করতে পারে। আরেকটি বলা যায় যে ঋণ পরিশোধ যখন করবে তখন কিন্তু সরকারকে বাজেট থেকে কিছু কল্যাণমূলক কর্মসূচি হয়তোবা ছাঁটাইও করতে পারবে, এবং এর ফলে সমাজের অর্থনৈতিক কল্যাণও হ্রাস পাবে। সুতরাং আমরা সেই আলোচনার প্রেক্ষিতেই বলতে পারি যে আসলে অভ্যন্তরীণ ঋণের প্রত্যক্ষ আর্থিক ভার নেই, কিন্তু দেখা যায় যে অভ্যন্তরীণ ঋণের জন্য কিছুটা বোঝা বা সমাজে সৃষ্টিও হয়, অর্থাৎ প্রকৃত বোঝা সৃষ্টি হয়, কারণ অভ্যন্তরীণ ঋণের জন্য দেখা যায় যে সমাজের নিট কল্যাণ হ্রাস পাওয়ার একটা প্রবণতা আছে। সুতরাং একদম আমরা পরিষ্কার এখান থেকে তাহলে বুঝতে পারছি যে আভ্যন্তরীণ ঋণের সম্পূর্ণ ভারমুক্ত তা বলা যায় না। এই ঋণের প্রত্যক্ষ আর্থিক ভার না থাকলেও এই ঋণের প্রকৃত বোঝা বা ভার যেটি বলি আমরা সেটি রয়েছে। এখন আমরা দেখব যে বৈদেশিক ঋণের ক্ষেত্রে
কি অবস্থা। বৈদেশিক ঋণ সাধারণত আমরা বলে থাকি যে বিদেশি সরকার বা বেসরকারি সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কোনো দেশ সংগ্রহ করে থাকে। তো অনেকেই মনে করেন যে এই বৈদেশিক ঋণটিও ভারী হতে পারে, কেননা আমরা যদি কোনো দেশ থেকে ঋণ গ্রহণ করি এবং সেই দেশ যদি সেটিকে উৎপাদনের উদ্দেশ্যে বিনিয়োগ করে, তাহলে দেখা যায় যে যে ঋণ গ্রহীতা দেশ তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই উৎপাদন দ্বারা সেই দেশ ঋণ পরিশোধ করে ফেলতে পারবে এবং এটি কোনো ভার বা বোঝার সৃষ্টি করবে না। কিন্তু যদি দেখা যায় যে যে ঋণ গ্রহণ করলো সেই ঋণ গ্রহীতার দেশ সেটিকে উৎপাদনশীল খাতে ব্যবহার করলো না, কিংবা রপ্তানিমুখী কিংবা আমদানি বিকল্প শিল্পের উন্নয়নও ঘটালো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই ঋণের একটি ভার আছে। আবার বৈদেশিক ঋণের অনেক সময় কঠিন কঠিন শর্ত থাকে, সেই কঠিন কঠিন শর্তের কারণেও দেখা যায় যে এই বৈদেশিক ঋণ একটি বোঝা বা ভারের সৃষ্টি করে এবং অনেক সময় বৈদেশিক ঋণের ভার সময় ব্যবধানে এটি আরো বেশি বৃদ্ধি পায়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতেই আমরা দেখতে পাই এটি। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আসলে বৈদেশিক ঋণের কিন্তু আর্থিক ভার যেটি বলছি আমরা সেটি আছে এবং এই ভারটি আবার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনেরই হতে পারে। তো প্রথম আমরা দেখি এই ঋণের প্রত্যক্ষ ভারটা কি। বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যে অর্থ দেশের বাইরে চলে যায় তাকে প্রত্যক্ষ আর্থিক ভার বলে। অর্থাৎ দেখা যায় যে যখন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে তখন অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে, সুতরাং এটা একটি আমাদের জন্য সরাসরি প্রত্যক্ষ আর্থিক ভার হিসেবেই গণ্য হচ্ছে। এই ঋণটি আমরা দেখি যে হয় বৈদেশিক মুদ্রায় বা দ্রব্য রপ্তানির মাধ্যমে এটা আমরা সাধারণত পরিশোধ করে থাকি। তো যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা এই উদ্দেশ্যে ঋণ পরিশোধের উদ্দেশ্যে দিলাম তার ক্রয় ক্ষমতার সমপরিমাণ আমদানি দ্রব্যের ভোগ দেশীয় জনগণকে এখানে ত্যাগ করতে হয়। অথবা আমরা যদি দ্রব্য দ্বারা এটি পরিশোধ করি তাহলে যে পরিমাণ দেশীয় দ্রব্য ঋণ পরিশোধের জন্য বিদেশিদেরকে আমরা প্রদান করলাম সেই পরিমাণ দেশীয় জনগণের ভোগ হ্রাস করবে। তাহলে এটি বৈদেশিক ঋণের প্রত্যক্ষ প্রকৃত বোঝা হবার দেখা যাচ্ছে। এই ভার আবার নির্ভর করে যে সমাজের কোন শ্রেণীর লোক এই ঋণ পরিশোধের জন্য কি পরিমাণ অর্থ প্রদান করেছে তার উপরে। ঋণ পরিশোধের জন্য যে অর্থ প্রয়োজন সেটি যদি পরোক্ষ করের মাধ্যমে আদায় করা হয় তাহলে দরিদ্র শ্রেণীর অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাবে বেশি, ফলে ঋণের প্রত্যক্ষ প্রকৃত ভার হবে বেশি। আর প্রত্যক্ষ কর তথা যদি দেখি ধনীরা বেশি পরিমাণে কর দিয়েছে তাহলে ঋণ পরিশোধ ব্যবস্থা করে সামাজিক ত্যাগ কম হবে এবং এর ফলে ঋণের প্রত্যক্ষ প্রকৃত ভারটিও কম হবে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঋণের পরোক্ষ ভার। এবং বৈদেশিক ঋণের প্রত্যক্ষ ভার যেমন আছে বৈদেশিক ঋণের কিন্তু ঠিক তেমনি ভাবেই পরোক্ষ ভারও আছে। কারণ এর কারণটি কি, এই পরোক্ষ ভারগুলো প্রথমে যদি আমরা দেখি যে এই ঋণ পরিশোধের ফলে ঋণ গ্রহীতা দেশের সম্পদ দেশের বাইরে চলে যাচ্ছে, যার ফলে এই যে সম্পত্তি দেশের বাইরে চলে গেল যার ফলে দেশের অভ্যন্তরে বিনিয়োগ নিয়োগ এবং উৎপাদন হ্রাস পায়। সুতরাং এটি হচ্ছে এই বৈদেশিক ঋণের পরোক্ষ ভার। এবং এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ঋণ পরিশোধের ফলে অনেক ক্ষেত্রে সরকারকে উন্নয়নমূলক কাজ সংকোচন করতে হয়, কেননা ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা যায় যে সরকারের সম্পদের অভাব হয়ে যায় এবং সম্পদের অভাবের জন্যই সেই কাজটি করতে পারে না এবং দেখা যায় এটি দেশের উন্নয়নকে ব্যাহত করে। সুতরাং এটিকেও আমরা বলবো যে এই বৈদেশিক ঋণের পরোক্ষ ভার। এবং তৃতীয়ত আমরা যেটি বলছি সেটি হচ্ছে ঋণ পরিশোধ করার জন্য কর দিতে হয় এবং এর ফলে করদাতাদের কর্মোদ্যম এবং সঞ্চয় প্রবণতা কমতে পারে। এই ঋণ পরিশোধ করার জন্য যখন অতিরিক্ত কর জনগণকে দিতে হবে তখন দেখা যাবে যে করদাতা যারা আছে তাদের কর্মোদ্যম এবং সঞ্চয় প্রবণতাও কমে যেতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে বৈদেশিক ঋণের ভার আছে এবং এই ঋণের প্রত্যক্ষ ভারও আছে এবং পরোক্ষ ভারও আছে। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি যে আমাদের যে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ দুই ধরনের ঋণেই কিন্তু ভার আছে, তবে তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে আমাদের অভ্যন্তরীণ ঋণের ভারটা কম। তো আজ আমরা সরকারি ঋণের বোঝা কি বা সেটি আদৌ আছে কিনা বা কোন ধরনের ঋণের ক্ষেত্রে সরকারি ঋণের বোঝা বেশি কোনটির ক্ষেত্রে কম
এবং কিভাবে আমরা সরকারি ঋণের বোঝা পরিমাপ করতে পারি এই সংক্রান্ত আলোচনাগুলো করেছি। এই আলোচনাগুলো তোমরা আমার ক্লাস দেখার পাশাপাশি নিজেরাও একটু পড়াশোনা করবে, তাহলে খুব সহজেই বিষয়টি তোমাদের আয়ত্তাধীন হয়ে যাবে। আমার ক্লাস আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।